হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। রাত 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা যে গাড়ির মধ্যে এখন রয়েছি, মামাম কিন্তু মিমির কোলে ঘুমু ঘুমু করছে। আমরা আসলে অনেকটাই আগে বেরিয়ে পড়েছি, ভাবছিলাম যদি যানজটের কারণে অনেকটা লেট হয়ে যায়, যার জন্য অত তাড়াতাড়ি বেরিয়ে আমরা প্রায় 3টের মধ্যে এখানটায় পৌঁছে গেছিলাম। আমাদের ফ্লাইট ছিল 5:30টায়, তো যার জন্য আমাদের এখানটায় অনেকক্ষণ বসে বসে অপেক্ষা করতে হবে। ওই যে যানজটের কারণের জন্য কিন্তু আমরা আগেই বেরিয়ে গেছিলাম, কিন্তু এখানটায় এসে ভাবছিলাম যে আরেকটু পরে আসলেই ভালো হতো। বাড়ি থেকে গাড়িতে করে যেটুকু মামাম ঘুমিয়েছে, এখানটায় এসে কিন্তু একদমই তেমন একটা ঘুমোতে চাইছিল না। ঘুম ঘুম চোখ ছিল, ঘুমাতে চাইছিল, তবুও কিন্তু ঘুমোর আসছিল না। সকলকে দেখে এত লাইট চলছিল তার জন্য কিন্তু মাঝরাতের দিকে একটুখানি ওকে আমি কিছু খাইয়ে দিয়েছি। ওকে তো আমি রাত্রে খাইয়ে এনেছিলাম, আর আলাদা একটা টিফিন বক্সে করে বাড়ি থেকে আসার সময় কিছু মাখানা, মুড়ি, তারপর বিস্কুট এগুলো সাথে করে নিয়ে এসেছিলাম। আর ওগুলোই কিন্তু এখানটায় বসে কিছুটা আমি খাইয়ে দিয়েছিলাম মামামকে। আমাদের তো ফ্লাইট ছিল 5:30টায়, তো যার জন্য কিন্তু সমস্ত চেকিংগুলো কমপ্লিট করার পরেই 5:30টার মধ্যে আমরা এখন এই যে ফ্লাইটের সামনে কিন্তু চলে এসেছি। অনেকটা সময় কিন্তু আজকে আমাদের অপেক্ষা করতে হয়েছিল, আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি একটু তো মুশকিল হয়েছিল, তবুও সকলে ছিল বলে কিন্তু তেমন একটা অসুবিধায় আমাকে পড়তে হয়নি। 5টার দিকটাতে মামাম কিন্তু ঘুমিয়ে গেছিল। এখন কিন্তু মিমির কোলে একটু ঘুমোচ্ছে। ও দুষ্টুমি করছে না, তার জন্য কিন্তু একটু আমরা সকলে মিলে নিজেদের মতো সময় কাটাতে পারছিলাম। মামামের এটা ফ্লাইটে কিন্তু প্রথমবার ওঠা, আর যার জন্য কিন্তু আমাদের ভীষণ মজা হচ্ছিল। আর দেখো, মামাম তো এখন কিছুই বুঝতে পারছে না, ও ঘুমোচ্ছে। তবে একটু পরেই কিন্তু ও ঘুম থেকে উঠে গেছিল, তখন কিন্তু বেশ মজা করেছিল আমাদের সাথে। ফ্লাইটে ওঠার পরপরই সকলে মিলে ভীষণ মজা করছিলাম, ছবি ভিডিও সব কিছু তুলছিলাম। তবে একটা সময়ের পর না আর ভালো লাগছিল না, এক জায়গায় বসে থাকতে থাকতে কারই বা ভালো লাগে। দীর্ঘ সময় আমাদের পথ অতিক্রম করতে হবে। টানা 2.5-3 ঘন্টা পরে যখন আমরা আন্দামানের এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, কোথায় যেন আমাদের সমস্ত ক্লান্তিগুলো এক নিমিষেই চলে গেছিল। অনেকক্ষণ ধরে সাদা ভেজা তুলোর মেঘের মধ্যে যেন আমরা ছিলাম। তবে অনেকক্ষণ পর যখন ওকে দিয়েছিল আন্দামানের এই দ্বীপপুঞ্জ, তখন যেন এই দৃশ্যটা একদমই অন্যরকম। ফ্লাইট থেকে নামার কিছুক্ষণ আগে থেকে সবার কানগুলো যেন বন্ধ হয়ে গেছিল, আর একটু একটু ব্যথাও করছিল। তবে আমার যদিও বা তেমন একটা প্রবলেম হয়নি, তবে আমাদের পিছনের সিটে একটা বাচ্চা ছিল, তার কিন্তু ভীষণ ব্যথা করছিল, সে কান্নাও করছিল। তবে নামার কিছুক্ষণ আগে থেকে কিন্তু একদম চুপ হয়ে গেল। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আন্দামানের পোর্ট ব্লেয়ারের আন্তর্জাতিক বিমানবন্দরে। ছোট্ট, তবে কিন্তু ভীষণই সুন্দর, আর বর্তমানে জনসংখ্যার বৃদ্ধিতে আরও সুন্দর করে এটা করা হয়েছে। ফ্লাইট থেকে নামার পরে আমরা কিন্তু বাস ধরে চলে এসেছিলাম এখানটায়, আর তারপরে কিন্তু এখান থেকে আমাদের সমস্ত ব্যাগপত্রগুলো নিয়ে নিয়েছিলাম, আর মামামকে এখানটায় বসিয়ে দিয়েছিলাম। মামাম কিন্তু নামার কতক্ষণ আগে কিন্তু ঘুম থেকে উঠে গেছিল, আর এখন কিন্তু বেশ মজাও করছে। পোর্ট ব্লেয়ারে নামার পরে কিন্তু আমাদের গাড়ির জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, 5 মিনিট মতো। তারপরে আমাদের গাড়ি কিন্তু চলে এসছে। আমরা এখন গাড়িতে উঠে সোজা চলে যাচ্ছি আমাদের রুমে। যেহেতু দাদা বৌদি আন্দামানে রয়েছে, তার জন্য আজকের দিনটা কিন্তু আমরা ওখানটাই থাকবো ওদের কাছে, আর তার জন্য কিন্তু আমরা আজকে চলে যাচ্ছি দাদা বৌদির রুমে। আন্দামানের ফার্স্ট লুক, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তাঘাট, অল্প সংখ্যায় মানুষজন, তাড়াহুড়ো কোলাহলবিহীন শান্ত মনোরম পরিবেশ, সব মিলিয়ে এক কথায় খুব ভালো লাগছিল। আমরা এয়ারপোর্টে নামার পর দাদাও কিন্তু এয়ারপোর্টে গেছিল, আমাদের গাড়ির পেছনে পেছনে ও কিন্তু স্কুটিতে করে এসেছিল। আর দেখো, 1.5-2 বছর মামাকে না দেখা সত্ত্বেও মিঠি কিন্তু গাড়ির থেকে নেমে সোজা গেছিল মামার কোলে। মামা, মামি আর বোনরা কিন্তু এই হোটেলটায় থাকবে আজকে, আর আমরা যেহেতু আজকে দাদা বৌদির রুমটায় থাকবো, তার জন্য কিন্তু মামাদেরকে ওখানটায় নামিয়ে দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম দাদা বৌদির রুমে। আমরা যেহেতু 9টা-10টার মধ্যেই চলে এসেছিলাম, তার জন্য এখানটায় কতক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে কিন্তু তারপরে বেরিয়ে গেছিলাম সেলুলার জেলের উদ্দেশ্যে। 2-3টের সময় কিন্তু আমরা বেরিয়েছিলাম রুম থেকে, আর যেহেতু দাদা বৌদির রুম সেলুলার জেলের একদমই কাছাকাছি, তার জন্য কিন্তু আমাদের অনেকক্ষণ গাড়িতে বসতে হয়নি। আমরা সেলুলার জেলের একটু আগেই নেমেছিলাম। এখানেই কিন্তু সকলকে নামিয়ে দেয় গাড়ি থেকে, একটু হেঁটে যেতে হয়, তারপরে কিন্তু আমরা সেলুলার জেলে প্রবেশ করতে পেরেছি। সেলুলার জেল, যেটা কিনা ভারতবর্ষের একটা ঔপনিবেশিক কারাগার। ব্রিটিশ সরকার ভারতবর্ষের রাজনৈতিক বন্দীদের আন্দামানের
কারাগারে নিয়ে এসে বন্দি করত, যাতে সেখান থেকে তারা যেন কোনোদিনও পালিয়ে দেশে ফিরে যেতে না পারেন আর ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করতে অক্ষম। এমনকি এখানকার যে কারাগার রয়েছে, এক বিল্ডিং এর বন্দীরা অন্য বিল্ডিং এর বন্দীদের দেখতে পারত না, কারণ দরজার মুখ অন্যদিকে করা হয়েছিল। আর খাওয়া দাওয়ার জায়গায় বাবা গুদাম ঘরের মধ্যে রেখে দিত। এখানটায় আসার পরে যেন হাড়হিম করা সমস্ত রহস্যগুলো জানার পরে না সত্যি আমাদের যেন চোখে জল চলে এসেছিল। এখানটায় কতক্ষণ সময় কাটানোর পরে আমরা এখান থেকে আবার অন্য এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আবার এখানটায় আমরা সন্ধ্যে 6টার মধ্যে এসে যাব, তার জন্য একটু অন্য জায়গায় ঘুরতে গেছিলাম। এই যে এখানটায় আসার পরে কতক্ষণ এখানটায় সময় কাটালাম, আর মামামকেও না এখানটায় বসিয়ে বসিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর বাচ্চাকে নিয়ে আসলে তো বাচ্চার খেয়াল সব সময় আগে রাখতে হবে, তার জন্য ওর খাবারটা আমি করে বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এখানটায় বসে ওকে আমি প্রথমে খাইয়ে দিই। এখানটায় আমরা ওই আধ ঘন্টা মতনই ছিলাম, মামামকে খাওয়াতে খাওয়াতে যেটুকু সময় লেগেছিল আর কি। তারপর আর এখানটায় একদম আর সময় নষ্ট না করে আমরা সোজা চলে গেছিলাম এই বিচটায়। পোর্ট ব্লেয়ারে কর্বেনস্কোপ বিচে আসতে কিন্তু তোমরা একদম ভুলো না যদি তোমরা আন্দামান এসে থাকো। পোর্ট ব্লেয়ারের এই কর্বেনস্কোপ বিচটা বেশ সুন্দর, প্রচুর মানুষজনও রয়েছে। আর এখানটায় কিন্তু ওয়াটার স্পোর্টসও রয়েছে, প্যারাসেলিং রয়েছে। প্যারাসেলিং এর জন্য 3000 টাকা করে নেওয়া হয়। এই ওপরটা হেভি লাগছে, দেখ ওপর দিকে দেখা। সন্ধ্যাবেলাটা এখানটায় আমরা অনেকক্ষণ সময় কাটালাম, একটু ডাবের জল খেয়ে নিচ্ছিলাম সকলে মিলে। আর হ্যাঁ, এখানটায় যে নারকেল বেশি পাওয়া যায় বলে যে দাম খুবই কম হবে এমনটা নয়। যাই হোক, আমরা কিন্তু এখানটায় আসার আগে থেকেই সমস্ত প্ল্যানিংগুলো করে নিয়েছিলাম কোন দিন কোন কোন জায়গায় যাওয়া হবে, যার জন্য আজকে সন্ধ্যাবেলাটুকু এখানটায় একটু বেশিই কাটালাম। আমরা এখানটায় কতক্ষণ সময় কাটানোর পর একটু ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে কিন্তু এখানটায় ছোটো ছোটো দোকানপাটগুলো রয়েছে, একটু ঘোরাঘুরি করছিলাম। কিন্তু সেলুলার জেলে যে আমাদের ছোটো থেকে একটা শো রয়েছে, সেটা না তেমন একটা ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে, যার জন্য কিন্তু একটু লেট হয়ে গেছিলো। লাস্টে তাড়াহুড়ো করে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে একেবারে গাড়িতে করে সরাসরি চলে গেছিলাম সেলুলার জেলের উদ্দেশ্যে। টিকিটটা আমার ঠিক মনে নেই, আসলে যে গাড়িতে করে আমরা গেছিলাম তারাই কিন্তু কেটে দিয়েছিল অনলাইনে। পেমেন্টটা আমাদের থেকে একবারে নিয়ে নিয়েছিল, ওই 50 টাকা করে মাথা পিছু হবে আর কি। আর আমার মিঠির লাগেনি। যাই হোক, এখানটায় কিন্তু 3টে শো হয় 45 মিনিট করে করে। लिखी है कहानी लोगों, कहां से शुरू करूं ये कहानी। जुल्म से छावनी में अंग्रेजों के आगे हथियार डाल दिए। এই সেলুলার জেলে আমরা দুপুর 2:30টার সময় ঘুরতে এসেছিলাম। তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এখানকার কারাগারটা। সেই কারাগারেই ওই 6টা থেকে 45 মিনিট মতো একটা লাইট শো এর মধ্যে সমস্ত কিছু দেখানো হবে, এই সেলুলার জেলের সমস্ত রহস্যগুলো। একটু আগে যে বিচটায় আমরা ছিলাম সেখানটায় এখানটায় আসার কিছুক্ষণ আগে থেকে কিন্তু মামাম ঘুমিয়ে গেছিল। আর এই যতক্ষণ এই শোটা চলছিল মামাম কিন্তু কোলের মধ্যেই ঘুমোচ্ছিল আমার, তার জন্য কিন্তু তেমন একটা প্রবলেমে পড়তে হয়নি। নয়তো বা এতক্ষণ মামাম কিছুতেই বসতে চাইতো না, এত অন্ধকারের মধ্যে এত তীব্র আওয়াজ হচ্ছিল, এত লাইট হচ্ছিল, তো মামাম কিছুতেই বসতে চাইছিল না। আমার কপালটা ভালো ছিল তাই মামাম ঘুমিয়ে গেছে। আমাদের শো দেখা হয়ে গেছে, এরপরে কিন্তু আবারও দেখানো হবে। তবে আমাদের তো দেখা হয়ে গেছে, এখন আমরা চলে যাব গাড়িতে, আর গাড়িতে করে সোজা চলে যাব আমরা রুমে। আর এর পরের দিন কিন্তু ভোরবেলা যেহেতু আমাদের 2:30টার মধ্যে বেরোতে হবে, তার জন্য এখন গিয়ে সোজা আমরা একটু রেস্ট নেব। তবে চলো আজকের মতো এইটুকুই, আর এর পরের দিনের ব্লগটা দেখতে একদম মিস করো না, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।